আপনারা জানেন যে নমির উদ্দিন অর্থাৎ বয়স্ক লোক যিনি বৃদ্ধ, তার 5 মেয়ে 1 ছেলে ছিল এবং 5 মেয়ে 1 ছেলে, এর মধ্যে 1 ছেলেকে তিনি অনেক বেশি সম্পদ দিয়েছেন এবং 5 মেয়েকে তিনি সম্পদ কম দিয়েছেন। এ নিয়ে মেয়েদের যে ছেলেরা ছিল এবং মেয়ের জামাই যারা ছিল তাদের সাথে নমির উদ্দিনের একটা মন কষাকষি এবং একটা কি বলা যায় ক্ষোভ ছিল, মনোমালিন্য ছিল এবং বিশেষ করে এই ক্ষোভটা ছেলের প্রতি ছিল বেশি, যেহেতু 13 বিঘা জমি সে পেয়েছে আর সবাই মিলে বাকি কয়েক বিঘা জমি পেয়েছে। এটা হচ্ছে বিষয়। তাই এর মধ্যে আমরা যাদেরকে গ্রেফতার করেছি সে গ্রেফতারকৃত 3 জন হচ্ছে সবুজ রানা। সবুজ রানা হচ্ছে যিনি মারা গেছেন তার আপন বোনের ছেলে, অর্থাৎ নানার নাতি, এ হলো ভাগ্নে। আমরা গ্রেপ্তার করেছি শাহিন মণ্ডল এবং শাহিন মণ্ডল হচ্ছে নাতি এবং আপনার শিরিনের ছেলে। আর আমরা একই সাথে শিরিনের হাজব্যান্ড শহীদুলকেও আমরা গ্রেপ্তার করেছি। শহীদুল আমাদের কাছে স্বীকার করেছে। যেটা হলো যে 20 তারিখ সবুজ এবং ভিকটিম হাবিব এরা আপনার এই গরু কিনতে যায় 1,40,000 টাকা নিয়ে। দুপুরে গরু কিনতে না পেরে তারা সন্ধ্যার দিকে আবার চলে আসে। এরপরে আপনার ওই দিনই সন্ধ্যা আগে থেকেই তাদের মধ্যে আমি বলেছি যে চাপা একটা ক্ষোভ ছিল যে কিভাবে আপনার হাবিবকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। হাবিবকে যদি হত্যা করা যায় বা হাবিবকে যদি সরিয়ে দেওয়া যায় তার বংশধরকে, তাহলে পরবর্তীতে তার যে সম্পত্তির মালিকানা স্বাভাবিকভাবেই বোনরা পাবে এবং সেক্ষেত্রে নাতিরাই লাভবান হবে। এই ধরনের একটা ক্ষোভ তাদের মধ্যে ছিল এবং তারা আনুমানিক 8:30 ঘটিকার সময় আপনার এই তার নানার বাসায় সবুজ যায় এবং হাবিব, সবুজ, নানা, তারপরে হচ্ছে হলো পপি যে মহিলাটা মারা গেছে এবং তার বাচ্চারা একত্রে তারা খেয়েছে এবং কাঁঠালের তরকারি দিয়ে তারা খেয়েছে। এ সময় সবুজ বাইরে চলে যায় এবং পূর্বেই তারা অর্থাৎ যে কিলারদের নাম আমি আগে বলেছি তারা একটা মাঠে বসে তারা একটা পরিকল্পনা করেছিল যে তারা এই ধরনের একটা মানে জমির দলিল তারা নানার কাছ থেকে নিয়ে আসবে এবং তারা হাবিবকে সরাই দেবে। তা এরপরে শাহিনের মধ্যে যে সে আগে থেকেই বাসার মধ্যে অবস্থান করতেছিল যে তাদের তথ্য অনুযায়ী এবং এরপরে সে আগেই বলেছে যে একটু পরে সবাই যখন ঘুমিয়ে পড়বে তোরা সবাই চলে আসবি। তো এই বলে শাহিন বাড়ির ভিতরে আপনারা দেখেছেন গতকালকে যারা ঢুকেছেন যে একটা পানির ট্যাঙ্কি ছিল, তার নিচে আবার একটা ঘর ছিল, এটার ভিতরে সে লুকায় ছিল। তো এরপরে আপনার রাত্রে আনুমানিক 11:30 থেকে 12টার দিকে শাহিন একবার দরজা খুলেছে আর বন্ধ করে দিয়েছে। যদিও এটা কন্ট্রাডিক্টরি, আরেকজন বলতেছে যে সবুজ মই দিয়ে বাসার ভিতরে ঢুকেছে এবং তারা দরজা খুলে দেয়। তো এরপরে আপনার দরজা একবার খুলে দেয় কিন্তু আবার দরজা বন্ধ করে দিয়েছে। এরপরে রাত 1:30টার দিকে তারা 4-5 জন 5-6 জন, এর সাথে আরও সহযোগী থাকতে পারে, 5-6 জন আপনার সেই বাসায় প্রবেশ করে এবং আপনার টিনের ঘরের বাসায় প্রবেশ করে এবং রাত 1টার দিকে তারা দরজা খুলে যখন বাসায় প্রবেশ করে তখন আমরা যে তদন্তে যেটা পেয়েছি যে সবুজ, শহীদুল এবং স্বপন হচ্ছে আবার যিনি বৃদ্ধ তার আপন ভাইয়ের ছেলে, অর্থাৎ যে ভিকটিম না সবুজ আছে, শাহিন আছে এবং ওই যে এখানে শাহিন এবং স্বপনও আছে, 4 জন একসাথে বাসায় ঢুকে এবং শাহিন আপনার ওই বড় ড্যাগার সোরা হাতে হাবিবের ঘরে যায় এবং তারা এক এক করে আপনার প্রত্যেককে আপনার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদেরকে মৃত্যু ঘটায় এবং তারা ওই যে তার নানার বাড়ি ঢুকেই তারা তার নানার বাসার ওইটা সিটকানি দিয়ে লাগাই দেয় যাতে তার নানা বের হইতে না পারে বা শব্দ না পায়। প্রথমত তারা হিট করে হলো হাবিবের রুমে, হাবিবের ঘরে এবং সেখানে আপনার তারা প্রথমে হাবিবকে জবাই করার পর এই সময় তার স্ত্রী, আপনারা দেখেছেন যে তিনি স্যান্ডেল পরা ছিলেন, খেয়াল করেছেন, তার স্ত্রী টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছে। তা যখনই টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছে এরা তখন অলরেডি একজনকে শেষ করেছে আর
বাচ্চা সহ তার স্ত্রী পপি আলাদা ঘরে থাকতো এবং সে থাকতো পাশের ঘরে, আর তার নানা থাকতো তার পাশের ঘরে, অর্থাৎ ওখানে 3টা রুম কিন্তু পাশাপাশি। এরপরে সে যখন টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছে, ওই সময়ই আপনার সবুজ আপনারা দেখতে পাবেন, এবং সবুজ তাকে খড়ের গাদায় রাখা হাসুয়া একটা ধারালো, এটা নিয়ে আসছেন না, এটা নিয়ে আসো, এবং ওই হাসুয়া এটা দাও বলা যেতে পারে, এইটা দিয়ে প্রচণ্ড জোরে তার এখানে আঘাত করে এবং এটা তার দ্বিখণ্ডিত হয়ে যায় এবং সে পড়ে যায়। তা এরপরে বাচ্চাদের ঘরেও তারা প্রবেশ করে এবং 2টা বাচ্চাকেও তারা মেরে ফেলে। এর মূল টার্গেট হচ্ছে যে উত্তরাধিকার নষ্ট করে দেওয়া, যাতে সম্পত্তির ভাগিদার তারা হতে পারে। এবং আমাদের এটাও মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে সবুজকেই তার নানা সবচেয়ে বেশি পছন্দ করতেন। তাই সবুজ এইটাও ভেবেছে যে উত্তরাধিকার বা এটা যদি আমরা শেষ করে দিতে পারি তাহলে তার নানা হয়তো বা বেঁচে থাকার পর সম্পদের একটা বড় অংশ তাকে লিখে দিবে। তো সবশেষে আমরা বলতে চাচ্ছি যে গতকালকেও আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সেটা হলো যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, ফ্যামিলি নিজেদের মধ্যে ফ্যামিলি ভায়োলেন্স, পূর্ব শত্রুতা, জায়গা জমি নিয়ে শত্রুতা, এবং এইটা একটা তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভটাকে তারা কাজে লাগিয়েছে এবং এই ক্ষোভের বশবর্তী হয়ে এই ধরনের একটা মর্মান্তিক হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে। তা আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি, আরও কয়েকজনকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে। এবং আমরা সবুজকে জিজ্ঞাসাবাদে সবুজ যে তথ্য, অর্থাৎ যে দাটা দিয়ে সে কোপ দিয়ে তার মাথাটা অর্ধেক করে দিয়েছে পপির, সেই দাটা তার দেখানো মতে শাহিনের বাড়ির পাশের যে ঝোপ আছে সেখান থেকে আমরা উদ্ধার করেছি। সেটার ভিডিও আমাদের কাছে আছে, আমি গ্রুপে পোস্ট করে দেব। আর বড় ছোড়াটা পাশের একটা ছোট্ট পুকুর আছে, সেই পুকুরে ফেলেছে, সেখানে আমরা সেচ কার্যক্রম চলতেছে। এবং এই হচ্ছে আমাদের আজকের প্রেস ব্রিফিং। যে মূল বিষয়টা হচ্ছে যে সম্পত্তি সংক্রান্ত বিরোধ, নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে শত্রুতা এবং ফ্যামিলি ভায়োলেন্সের বলি হলো একটা পরিবার, হাবিব, পপি এবং তার 2 সন্তান। ধন্যবাদ সবাইকে। এইটা খুলে দেন। আচ্ছা, এক এক করে বলেন। মূল প্ল্যানিংটা হচ্ছে কত তারিখে হলো, কোথায় করলো এবং এই কিলিং মিশনে কারা কারা কখন অংশগ্রহণ করলো, কতজন? আচ্ছা, এটা আমরা একদম এক্সাক্ট তো এটা ওইভাবে হয়তো বা বলা যাচ্ছে না। সেটা হলো যে আমরা ইতিমধ্যে যাদের নাম পেয়েছি, নাম তো আপনার যেহেতু তদন্তের খাতিরে আমি নাম বলবো না, আমরা ইতিমধ্যে 6 জনের নাম আমরা পেয়েছি যে যারা এই কার্যক্রমে অংশ নিয়েছে। তার মধ্যে 3 জন আমাদের হাতে গ্রেফতার হয়েছে। এর মধ্যে 2 জন আমাদেরকে একদম পরিষ্কার, কিছুটা কন্ট্রাডিক্টরি থাকলেও 2 জন আমাদেরকে পুরো জিনিসটা বলে দিয়েছে যে তারা এই কিলিং মিশন ঘটিয়েছে। সবুজ রানা, শহীদুল ইসলাম মণ্ডল, শাহিন মণ্ডল। শহীদুল ইসলাম মণ্ডল হচ্ছে দুলাভাই, হ্যাঁ, শহীদ, আর শাহিন হচ্ছে তার ছেলে, শিরিনের হাজবেন্ডের নামই হইল শহীদুল এবং শহীদুলেরই ছেলে হচ্ছে শাহিন। নমিরুদ্দিন সরকারকে শিরিনের নাম উচ্চারণ, হ্যাঁ, নমিরুদ্দিন কিছুটা উনি হয়তো বা আসলে নমিরুদ্দিনের সাথে যে তার এখানে আরও একজন, ওই যেটা আমরা অলরেডি বলেছি, নাম বলেই ফেলেছি, সেটা হলো যে স্বপন। স্বপন হলো তার ভাইয়ের ছেলে রহিম মণ্ডল, অর্থাৎ হাবিবের কাজিন, হাবিবের চাচাতো ভাই, আর আপনার হইল নমিরুদ্দিনের ভাতিজা। ঠিক আছে, শাহিন হলো যে মারা গেছে তার ভাগ্নি, নমিরের নাতনি। আচ্ছা প্লিজ। আচ্ছা, রাত এই ঘটনাটা আপনার ওরা তো বললাম যে ওরা অ্যাটেম্প নিয়েছে আপনার 11টার থেকেই। তারা মানে আপনার একজন ভিতরে ইনসাইডে ছিল যেটা, আর আপনার তারা ছিল বাইরে, এবং 11টা থেকে 12টার মধ্যে তারা আপনার প্রথমে ওই এলাকায় অবস্থান নিয়েছে, বাসার সামনে যে মাঠগুলো আপনারা দেখেছেন। পরবর্তীতে রাত 1টার দিকে তারা ওখানে ঢুকেছে এবং তারা
তাদের ভাষ্যমতে যে আমরা মনে করছি যে সেখানে হয়তো বা 1টা থেকে 2টা বা 2:30টার মধ্যে তারা কিলিং মিশন শেষ করে তারা চলে গেছে। এর মধ্যে আপনার সবুজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কিলার, এবং যাকে তার নানা সবচেয়ে বেশি আদর করত, সে আপনার শাহিনের বাড়ি দিয়েই তার বাড়ি যায়। সে ওখান দিয়ে যাওয়ার সময় ওই তার দাটা ওখানে ফেলে দেয়। পরবর্তীতে যেই দাটা, এখানে মনে হয় রক্ত এখনো আপনার লেগে আছে। এটা যে কাগজ দিয়ে মুড়াইছেন কেন আপনারা? আচ্ছা, রক্ত এখনো লেগে আছে, এবং এটা কিন্তু খুব বড়। এটা দিয়ে ওই যে নাড়াকুটা, ওই যে গরুর দেখছেন আপনারা খড় কাটা, এই খড় কাটা এটা অত্যন্ত ধারালো, এবং এই আপনার এইটা দিয়েই তারা মূলত কিলিং মিশনের একটা বড় অস্ত্র ছিল। এটা একটু অল্পের মধ্যে বলবেন যে আসলে আমরা বলি যে কোনো প্রেস রিলিজ বা আদার্স আমাদের করা সম্ভব হয় না, এখনো আমরা কাজ করতেছি। ঠিক আছে, আসামিরা পুলিশের কাছে বলেছে, আসামিরা এখনো আদালতে আপনার স্টেটমেন্ট দেয় নাই। আমাদের কাছে যেটুকু তথ্য প্রকাশ করছে তাদের আমাদের কাছে আমরা এই তথ্যগুলাই আপনাদেরকে ডিসক্লোজ করছি। আমরা আসামিদেরকে কোর্টে পাঠাবো। ঠিক আছে, ইয়ার মধ্যে বলে স্যার মূল কাহিনীটা আচ্ছা আমরা একটু বলি। আপনারা জানেন যে গতকালকে নওগাঁ জেলার নিয়ামতপুরে একটা মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়, এবং হাবিব, পপি, বাবা মা এবং তাদের 2 সন্তান জাকির এবং সাদিয়া এই হত্যাকাণ্ডের বলি হয়। এবং আমরা হত্যাকাণ্ডের পর থেকেই নওগাঁ জেলা পুলিশ তার সমস্ত মেশিনারি নিয়ে তদন্ত শুরু করে। আমাদের তদন্তের সাথে পিবিআই এবং সিআইডিও আমাদেরকে সহযোগিতা করে, এবং সারা দিন ব্যাপী, তারপরে সমগ্র রাত ব্যাপী তদন্ত হয় এবং অভিযান হয়। সেই অভিযানে আমরা সর্বমোট বেশ কয়েকজনকে, আপনারা জানেন যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম 5-6 জনকে। তার মধ্যে আমরা পরবর্তীতে 3 জনকে আমরা গ্রেফতার করি, এবং এই 3 জন হচ্ছে যে সবুজ রানা, শহীদুল মণ্ডল এবং শাহিন মণ্ডল। এবং এই 3 জনই, এর মধ্যে 3 জনের মধ্যে 2 জন সবুজ রানা এবং শহীদুল মণ্ডল আমাদের কাছে পুরা কিলিংয়ের কথা স্বীকার করেছে। এবং এর সাথে আমাদের অনুসন্ধানে মনে হয়েছে তদন্তে যে আরও কয়েকজন জড়িত আছে। আমরা তদন্তের স্বার্থে তাদের নাম বলছি না। এবং এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, যেটা হচ্ছে যে নমির উদ্দিনের 1 ছেলে এবং 5 মেয়ের যে সন্তান, এবং তাদের মেয়ের জামাইদের মধ্যে যে পারস্পরিক শত্রুতা, জমি নিয়ে বিরোধ, এবং যে তাদের মধ্যে যে ক্ষোভ ছিল যে বঞ্চিত হওয়ার, এ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে। এবং এরা যখন ওই যে গরু কিনতে যায় 1,40,000 টাকা নিয়ে, সে গরু তারা না কিনে চলে আসে, এবং একই সাথে তারা 8টা থেকে 8:30টার মধ্যে, তারা এর আগেও তাদের মধ্যে মনে হয় কথাবার্তা হয়েছে, যেটা আমরা ডিসক্লোজ করছি। সেটা হচ্ছে যে সন্ধ্যা 8টা থেকে 8:30টার মধ্যে সবুজ ওই বাসায় খাওয়া দাওয়া করে, এবং খাওয়া দাওয়া করার পর সে যখন বাইরে যায়, শাহিন তাকে ডেকে নেয়। শাহিন তাকে ডেকে নিয়ে ওখানেই ওই মাঠে তারা একটা পরিকল্পনা করে যে রাতের বেলা যখন লোকজন কমে যাবে তখন তারা আসবে। এবং রাত 12টা থেকে 11:30 থেকে 12টার মধ্যে, এর আগেই শাহিন ভিতরে ছিল এবং অন্যান্য লোকজন বাইরে ছিল। এরপরে রাত 1টার পরে তারা সবাই ভিতরে ঢুকে পালাক্রমে একে একে, প্রথমে আমাদের যেটা মনে হয়েছে যে প্রথমে তারা হাবিবকে তারা জবাই করে হত্যা করে, আপনারা দেখেছেন যে এখানে তারকে জবাই করে হত্যা করা হয়েছে। এরপরে হাবিবের পরে এই যখন হাবিবকে মারে, একই সাথে তারা আপনার ওই বৃদ্ধ লোকটার সিটকানি দিয়ে লাগিয়ে দেয়, যাতে সে যদি কোনো শব্দ পেয়ে বের না হতে পারে। এরপরে তারা ওই মহিলা প্রস্রাবের জন্য বের হয়। তার তো 2টা বাচ্চা আছে, আপনারা জানেন যে ওই মহিলার পরনে পায়ে কিন্তু স্যান্ডেল ছিল। এবং ওই সাথে সাথে সে যখন বের হয়, তার চুলের মুঠি ধরে সবুজ প্রচণ্ড জোরে এই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, এবং এইটা হাসুয়া টাইপের খড় কাটার একটা অস্ত্র। এবং এর পরপরই তারা উত্তরাধিকার বিনষ্ট করার জন্য তারা আপনার ওই বাচ্চা শিশু 2টাকেও একই কায়দায়, পৈশাচিক কায়দায় হত্যা করে। এবং ওদেরও আঘাত হচ্ছে আপনার এই গলায় এবং ঘাড়ে, বাচ্চা 2 জনেরই। এদেরকে আমরা আমরা আরও একটা যেটা সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করছি, যে ধারণা করা হচ্ছে যে বিশেষ করে আপনার হাবিবকে এবং এই বাচ্চা 2টাকে
একই বড় ধরনের, এটা ড্যাগার হতে পারে বা বড় ধরনের যে চাকুগুলো ধারালো এরকম কিছু হতে পারে, যেটা আঘাতের ধরন ধরে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তারপরে এগুলি ফরেনসিক রিপোর্ট আসবে, আমরা এটা আরও ডিটেলস বলতে পারবো। তো এরপরে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এরা বিভিন্ন দিকে চলে যায়, বিশেষ করে সবুজ চলে যাওয়ার পথে আপনার ওই শাহিনের বাসার সামনে যে জঙ্গল, ছোট্ট জঙ্গল আছে, সেখানে আপনার এই হাসুয়াটা তারা ওটা ফেলে দেয়। এবং তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি, তার জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী ওখানে স্থানীয় জনগণের সম্মুখে আপনার এইটা সিজার লিস্ট করা হয়, এবং পাশের যে একটা ছোট পুকুর আছে সেখানে নাকি আরেকটা ওই ধারালো চাকুটা ফেলা হয়েছে, সেই শব্দ শুনতে পেয়েছে। তাই সেটা উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। কোনটা? আর আস্তে বুঝতে পেরেছি, আপনি বলেন প্লিজ। মানে এই যে মানে সবুজ, শাহিন, শহীদুল মন্ডল, এটা তো একেবারে সাধারণ গৃহস্থ মানুষ, আত্মীয় স্বজন, এটা তো প্রফেশনাল কোন কিলার না, তাদের পক্ষে এত বড় কোন করে সেটাই বলছি। আচ্ছা, যেটা হলো যে আপনারা জানেন যে প্রফেশনাল কিলারদের যেটা আসলে মানুষের যখন এই ক্ষোভ বা আদার্স থাকে, যেটা আমার মনে হয় যে এর প্রত্যেকটাই কিন্তু আপনার খুব বেশি সময় নেই। আপনার মহিলাটাকে ওই যে ইনস্ট্যান্টলি, তারা যেহেতু নন প্রফেশনাল ছিল এই জন্য কিন্তু খুব দ্রুত হয়েছে। এবং আপনি দেখেছেন যে এখানে যে সবুজ কিন্তু এর আগেও আপনার ওই এলাকার একটা স্থানীয় বিরোধে সে কিন্তু একজনকে গলায় কোপ দিয়েছে, এবং তারা স্থানীয়ভাবে দুষ্ট প্রকৃতির ছেলে, এবং এই ক্ষেত্রে তারা প্রফেশনাল নয় বলেই তারা দ্রুততম সময়ের মধ্যে এতগুলি লোককে হত্যা করেছে। একজন ডাকাত কিন্তু এইভাবে কিন্তু শিশু বাচ্চাদের মেরে খুব কমই যায়, আপনারা জানেন যে। তা সুতরাং প্রফেশনাল ওই ধরনের অপরাধী আর এই ধরনের অপরাধীটা আমার মনে হয় যে নন প্রফেশনাল হওয়ার কারণেই দ্রুততম সময়ের মধ্যে ঘটনা ঘটেছে। টাকা পয়সা তো নেই, তারা যেটা এটা হচ্ছে যে তাদের ভাষ্যমতে ওখানে টাকা পয়সা, যেটা ওই গরু বিক্রির জন্য, গরু কেনার জন্য যে 1,40,000 টাকা আপনার হাবিবের কাছে ছিল, তার বাবার কাছে যে 1 লক্ষ টাকা ছিল সেটা আছে, আমরা সেটা ওখানে ওই বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আর 1,40,000 টাকা সেখান থেকে তাদের ভাগ বটোয়ারা করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আর এই বিষয়ে এখানে যারা আছে বা আদার্স, এইটা আমাদের তদন্ত করে বলতে হবে যে এইটা আসলে নিয়েছে কিনা, সেটা আমরা তদন্ত করছি। এই নিয়ে একটা মিসইনফরমেশন আছে। না, এখানে কোনো প্রকার ওই ধরনের কোনো, কেউ বলছে আমাদের সঙ্গে, আমি এটা গতকালকে আমরা যেটা প্রাথমিক তদন্তে আমাদের মনে হয়েছে যে এখানে এই যে হত্যাকাণ্ডটা হয়েছে এটা কিন্তু আপনার ডাকাতি বা দস্যুতা জাতীয় অপরাধ না। ডাকাতি হলে ডাকাত তো আর এই শিশু বাচ্চাদের মেরে যায় না। সারা বাংলাদেশের যে ডাকাতির হিস্ট্রিগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি যে মোডাস অপারেন্ডি, অনেক সময় দেখা যায় যে কেউ রেপ করে বা কেউ একটা, কিন্তু এই এতগুলি মানুষকে তারা কিন্তু কিল করে যায় না, কারণ সেখানে তাদের টার্গেট থাকে যে সম্পদ নিয়ে দ্রুত তারা চলে যাবে সেখানে সবাইকে তাদের, কারণ তারা তো ওই লোকটাকে মেরেই তারা চলে যেতে পারতো যদি এইটাই টার্গেট থাকতো। তাদের মূল টার্গেট ছিল যে তাদের মধ্যে যে আপনার এই যে তাদের যে পারিবারিক শত্রুতা, এবং তারা যে ল্যান্ডে দেয়, তারা যে তাদের ভাষ্যমতে যে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটার যে একটা প্রতিশোধ, এবং এই হাবিব মারা গেলে এর উত্তরাধিকার যদি না থাকে তাহলে যে তারা ফাইন্যান্সিয়াল গেইন হবে ল্যান্ডের, এইটা তাদের মনের মধ্যে ছিল। ওই 3 জন বাদে যারা অংশ নিয়েছিল তারা কি আত্মীয়-স্বজন নাকি অন্য বাইরে? তারা সবাই ওই এলাকারই, আমাদের যতটুকু মনে হচ্ছে যে তারা ওই এলাকারই। কত বিঘা জমিনের ঝামেলা কথা? সেইটা সুনির্দিষ্টভাবে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে কত বিঘা, 17 বিঘা হতে পারে। এইটা তার আরও আছে, তার নিজের জমি আছে, তার নানির জমি আছে। তার নানিও একবার বলেছে যে আপনার ওই তার নানিও তার ছেলেকে জমি দিয়ে গেছে, এবং সে যখন জমি দলিল করে তাকে জিজ্ঞেস করেছিল নাকি, এটা আমি তাদের খুব জানতে চেয়েছিলাম, বললো যে নানি নাকি সেখানে বলেছিল যে আমার একটাই ছেলে, আর কোনো সন্তান নাই। তাই এইগুলিও তাদের মধ্যে খুব আপনার ইয়ে করেছে। এগুলি নিয়ে আপনার এই বিশেষ করে আপনার একাধিক মামলা আছে জমি জমা নিয়ে আর কি। নমির উদ্দিন মণ্ডলের সাথে তার ভাইয়ের মামলা আছে। এই যে আপনাদের যার কথা বললাম যে আপনার এই স্বপনের বাবা রহিম মণ্ডল, তার আপন ভাই, এটি নিয়ে তাদের মধ্যে মামলা চলমান আছে। এছাড়াও ওই শহীদুল, এদের মধ্যেও আপনার কিছু আপনার এই ল্যান্ড ডিসপিউট নিয়ে তাদের মধ্যে আপনার ইয়ে আছে, বিরোধ আছে। দেওয়ালে একটা লেখা ছিল, ঠিক আছে, দেওয়ালে লেখা এখনো আমরা কংক্রিট প্রুফ ইয়ে করতে পারিনি, তবে তাদের জিজ্ঞাসাবাদে যেটা সেটা হলো যে এই দুজনই বলেছে যে দেওয়ালে লেখাটা আপনার ওই যে এইটা আমার মনে হয় যে ইনভেস্টিগেশনের পরে আমরা কংক্রিট করে বলি
ওরা যারা ওরা তিনজন না, আরেকজন আর কি এটা লিখেছে আর কি, সবাই ওই একই এলাকার। একটা প্রশ্ন হলো যে এই যে ঘটনাটা, এই ঘটনাটার মামলা তো এখনো হয় নাই। মামলা হয়ে রেকর্ড হয়েছিল। আচ্ছা, আমরা এই মামলার বাদী হচ্ছে যে আপনার ওই মেয়ের বাবাকে পপির বাবা। কারণটা হচ্ছে যে আমরা ভাবছি যে প্রথমে আমাদের তার বাবাকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম প্রথমে, তখন আমাদের কিছু ডাউট থাকার কারণে আমরা মনে হয়েছে যে পপির বাবা কে দিয়ে আমরা এটা এজাহার নিয়েছি। মামলা ওই আপনার ওখানে আপনার মামলা আসলে তদন্ত আমরা পুরো টিমই করছি, সুনির্দিষ্টভাবে ওইভাবে না, পুরা নওগাঁ জেলা পুলিশ মেশিনারি এটা নিয়ে কাজ করছে। ঠিক আছে, ওরা যে নমিরুদ্দিনের ঘরের বাইরে শিকড় তুলে দিয়ে কাণ্ড করছে, পরে শিকড় কেউ খুলে দিয়েছিল, তাহলে ফজরের নামাজ বেরোলে কি করে? পরে আবার তারা এটা খুলে দিয়েছে। ওরা যখন এটা আসলে দরজা তার আবার ভিতর থেকেও লাগানো ছিল, ওরা আবার এটা খুলেও দিয়ে গেছে। ওদের যেটা ভাষ্যমতে আমাদের প্রতিটা জিনিসই আরো মানে আমরা তো খুবই কম সময় পেয়েছি, আর যেহেতু কোর্টে তাদেরকে পাঠাতে হবে আমরা খুব অল্প সময় পেয়েছি। হ্যাঁ, আজকেই আমরা কোর্টে পাঠাচ্ছি। অলরেডি আসামিরা তিনজনই আমাদের কাছে আছে, আমরা একটু পরেই তাদেরকে কোর্টে এই কয়েক মিনিটের মধ্যেই পাঠাবো। সেইটা আমাদের না 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 সেইটা হয়তো আগের বা অন্য কোনো সময়, এটা আমাদের নলেজ ওইভাবে আমরা ওগুলি, আর এগুলির প্রতিটা জিনিসই আপনারা দেখেছেন যে সিআইডি ফুললি ওখানে সময় দিয়েছে এবং আপনার প্রত্যেকটা জিনিসই কিন্তু তারা সংরক্ষণ করেছে। ওখানকার লেখা হতে শুরু করে সব কিছু আপনার সংরক্ষণ করা হয়েছে এবং প্রপারলি ইনভেস্টিগেশন হবে। আমরা অবশ্যই যারা করেন আমরা এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা রিমান্ড আমরা চাই। আসামি আপনার নামার সময় আমরা আপনারা দেখতে পাবেন। এখন বিশৃঙ্খলা যত যেটা হলো যে উত্তেজিত লোকজন, আমরা আপনার বলেছি যে এই দাটা তো আমরা দাটা তো আমরা যখন উদ্ধার করি স্বাভাবিকভাবে গ্রামবাসীদেরকে দিয়েই আমরা রাত্রে একদম শেষ রাতের দিকে সিজার লিস্ট করি। তা লোকজন স্বাভাবিকভাবে জানতে পেরেছে, তারা সবুজের বাড়ি ভাঙচুর করেছে। আমি শুনেছি যে ওই যে একটু ওখানে সবুজের বাসায় নাকি আগুন দিয়েছে, কিন্তু আমি অফিসার ইনচার্জকে পাঠিয়েছি যে এই ধরনের ঘটনা যেন না ঘটে। নিরপরাধ কোনো লোক যারা ওই বাসায় নারী শিশু বা এরকম আছে তাদের যেন কোনো ধরনের তাদের উপর যেন কেউ কিছু করতে না পারে, এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সকালেই অফিসার ইনচার্জকে নির্দেশনা দিয়েছি। ওই এলাকায় পুলিশ আছে, স্টিল না ওই এলাকায় পুলিশ আছে, আমাদের ডিবির লোক আছে, ওই এলাকায় আমাদের স্পেশাল ব্রাঞ্চের লোক আছে, দে আর ওয়ার্কিং। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।